মুখ পুরো চেঞ্জ, অদ্ভুত একটা রাগ চোখের মধ্যে, আর গলার ভয়েস তো পুরো চেঞ্জই হয়ে গেছে। সে চিৎকার করে, কাকিমা দেখেই ভয় দৌড়ে বারান্দা থেকে বাইরে বেরিয়ে আসে। শরীরটাকে কবজা করতে পারে না, তার জন্য সময় লাগে। যত সময় যায় তত আস্তে আস্তে আত্মাটা তার শরীরটাকে পুরো ক্যাপচার করে নেয়। আমি রুমকি, গল্পকথা আসরের আজ একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। এমন কিছু ঘটনা ঘটে আমাদের সাথে যার অনেক সময় কোনো ব্যাখ্যা হয় না। যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারা তো এই ঘটনাগুলোকে অনুভব করেনি, তাদের অভিজ্ঞতাও কিন্তু একেবারে আলাদা হয়, তারা বিশ্বাসও করেন। কিন্তু যাদের সাথে ঘটে না তারা ঘটনাগুলোকে হয়তো গল্পের আকারেই নেন। অনুরোধ রইল তারা গল্পের আকারেই নেবেন, কেননা কোনো রকম কুসংস্কার ছড়ানো এই চ্যানেলের উদ্দেশ্য নয়। আর ছোটবেলায় যদি অনেক সময় শুনে থাকবেন মা দিদার কাছে বিভিন্ন ধরনের গল্প, সেই গল্পগুলো যেমন রোমাঞ্চকর হতো বা শুনে বেশ একটা আনন্দ পেতেন বা একটা অদ্ভুত ফিলিংস আসতো না সেই গল্পগুলো শুনে, ঠিক এই গল্পগুলোকে সেরকম ভাবেই নেবেন, অন্যভাবে নেবেন না। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে গল্পগুলোকে প্লিজ লাইক করবেন, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এমন নতুন নতুন ঘটনা নিয়ে আমি আবারও আসবো। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব গল্পকথার আসরে, ঘটনাটা দেখেছি আমি আমারই জীবনে, আমারই এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি আমার বান্ধবীর নামটাকে এখানে প্রকাশ করলাম না, এখানে ওর নাম আমি অনামিকা বলি সম্বোধন করলাম। অনামিকার এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা আজ থেকে ধরুন প্রায় 7-8 বছর আগেকার ঘটনা। অনামিকা তখন, বুঝতেই পারছেন বয়সটা আর একটু কম, তখন অনামিকা মায়ের কাছেই থাকতো, বিয়ে থাও হয়নি। অনামিকার এক দিদি ছিল, মাস্তুতো দিদি। মাস্তুতো দিদি যাকে বিয়ে করে, খুব অল্প বয়সে তাদের বিয়ে হয়। ছেলেটি মেয়েটিকে, মানে ওর মাস্তুতো দিদিকে প্রচণ্ড ভালোবাসতো। খুব সুন্দর সুখী একটা সংসার, আর কয়েক বছরের মধ্যেই তাদের একটা ফুটফুটে সন্তান হয়, একটা ছোট্ট মেয়ে হয়। মেয়েটা যখন মাত্র 2 বছর বয়স, অনামিকা সেই দিদি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার দেখানো হয়, ভালো ভালো হসপিটালেও নিয়ে গিয়ে দেখানো হয়, কিন্তু কোনো রকম অসুখ ধরা যাচ্ছিল না। বাড়িতে থেকেই তার চিকিৎসা হতে শুরু হয়, কিন্তু কোনো রকম ওষুধে তো কাজ করছিলই না, ডাক্তারও ঠিকঠাক মতো রোগ নির্ণয় করতে পারছিল না। আস্তে আস্তে কি হয়, ওর দিদি আরও ডিটোরিয়েট করতে থাকে। প্রথম প্রথম যদিও বাচ্চা মেয়েটিকে ওই দিদি দেখাশোনা করতো, কিন্তু যত দিন যেতে থাকে ও যত ডিটোরিয়েট করতে থাকে, ও বুঝতে পারে যে ওর হাতে আর সময় খুব একটা বেশি দিন নেই, বাচ্চা মেয়েটিকেও আর কোনো রকম যত্ন করতে পারে না। এদিকে ওর যে শাশুড়ি ছিলেন উনি কিন্তু প্রচণ্ড ভালোবাসতেন, মানে বৌমাকেও যেমন ভালোবাসতেন আর বাচ্চা মেয়েটাকে তো ভালোবাসতেন অবশ্যই। বাড়ির চারপাশে যারা ছিল তারাও এসে বাচ্চা মেয়েটার খুব যত্ন নিত। কিন্তু হলে কী হবে, ওই যে মা তো আর মেয়েটাকে কিছুতে কাছে পায় না, সেরকমভাবে মেয়েটার দেখাশোনা করতে পারে না, তাই নিয়ে আস্তে আস্তে ওর দিদি কিন্তু মনে মনে ভীষণভাবে ভেঙে পড়ে। সবাই এসে ওকে বোঝাতে থাকে, এত চিন্তা করিস না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবি। কিন্তু বলে না, মানে আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু বুঝতে পারি যে আমাদের শরীর আস্তে আস্তে ঠিক হচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। তা ওর দিদিও তেমন বুঝতেই পারছিল যে ওর ঠিক আর হওয়া হচ্ছে না, যত দিন যাচ্ছে আস্তে আস্তে ও আরও খারাপের দিকেই কিন্তু যাচ্ছে। তাই নিয়ে মাঝে মধ্যেই কান্নাকাটি করতো। অনামিকা, ওটা মাস্তুতো দিদি যেহেতু, তাই মাঝে মধ্যেই অনামিকা তার কাছে যেত। মানে অনামিকার বাড়ি থেকে ওই মাস্তুতো দিদির বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি দূরে না, কাছাকাছি বলা যায়। তা সে মাঝে মধ্যেই সেখানে যেত, গিয়ে দেখা সাক্ষাৎ করতো। ও দিদি মাঝে মধ্যেই ওকে হাত ধরে বলতো, আমি যদি না থাকি না, আমার মেয়েটাকে তুই একটু দেখাশোনা করিস, তুই একটু 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 ওর যত্ন নিস। তা অনামিকা আবার হেসে বলতো, তোমার মাথা খারাপ হয়েছে, তুমি এমন কেন বলছো, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। যতটা মানে একটা মানুষ হিসেবে একটা মানুষকে বুঝতে তো পারছে যে অবস্থা খারাপ, কিন্তু তাও তো সান্ত্বনাটা অনেকটা বড় একটা ব্যাপার না। তা সবাই আসতো, দেখতো চোখের সামনে তার এরকম অবস্থার অবনতি হচ্ছে, কিন্তু কেউ আর তার সামনে কিছু বলতো না। সবাই তার মানে যখন ওর থাকতো না বা ওর পিছনে গিয়ে কিন্তু সবাই বলতো কি হবে এই ফ্যামিলিটার, মানে বাচ্চা মেয়েটা এত ছোট, মাত্র 2 বছর বয়স, একে দেখবে কি। তারপরে এই যে মেয়েটা যদি মারা যায়, তার হাজবেন্ডেরও বয়স তো বেশি না, ও এতটা ভেঙে পড়েছে, ওই ছেলেটাকেই বা কে সামলাবে,
এদিকে তার মা মানে ছেলেটির মায়ের বয়স কিন্তু অনেকটাই হয়েছে, তিনিও অনেকগুলো অসুখে জর্জরিত। তিনি কি করে বাচ্চা মেয়েটার খেয়াল রাখবেন, এইসব নিয়ে মাঝে মধ্যেই লোকের খুব টেনশন হতো। বিশেষ করে তো মেয়েটির মায়ের মানে ওই বাচ্চা মেয়েটার দিদার প্রচণ্ড টেনশনে থাকতো যে কী হবে পরবর্তীকালে, তার মেয়ের ভবিষ্যৎটা কী, আর তার নাতনিরই বা কী হবে। যা হোক, এগুলো তো কারোর হাতে থাকে না, কিছু করারও থাকে না। যখন এরকম একটা ঘটনা ঘটে, দেখতে দেখতে তাকে হসপিটালেও অনেকবার নিয়ে যাওয়া হয়, অনেক ডাক্তার দেখা হয়, কিন্তু কোনো ডাক্তার কোনো হসপিটালে কোনো ওষুধই তাকে আর সারাতে পারেনি। কদিন পরে মেয়েটি মারাও যায়। এই যে মারা যায়, এতে তো তার হাজবেন্ড যে ছিল সে তো প্রচণ্ড ভেঙে পড়ে কান্নায়। বাচ্চাটার মানে বাচ্চাটা তো কিছুই বোঝে না। সব থেকে কষ্ট হয় বাচ্চাটাকে দেখে। বাচ্চাটা মাঝে মধ্যে থেকে থেকে মা মা করে চিৎকার করতে থাকে, মানে সেটা বড্ড প্যাথেটিক একটা ব্যাপার। মানে এই কষ্টটা হয়তো মানে চোখের সামনে দেখার মতো না। এত একটা ছোট্ট মেয়ে, সে কতটুকুনি কম বয়সে মাকে হারিয়ে ফেললো। যাই হোক, এরপরে মেয়েটি তার দিদার কাছেই থাকতে শুরু করে কদিন। তার বাবা এসে মেয়েটিকে দেখা দিয়ে যেত, রোজ আসতো, এসে মেয়েটার কাছে রাত্রিবেলা থাকতো, কখনো কোনো রাত্রিবেলা মেয়েটাকে নিয়ে নিজের বাড়িতে চলে যেত। ঠাকুমাও দেখাশোনা করতো, কিন্তু ওই যে বললাম না, ঠাকুমার অবস্থা খুব একটা ভালো ছিল না, শারীরিক অবস্থা। তা উনি চেষ্টা করলে উনি মেয়েটাকে বেশিক্ষণ রাখতে পারতেন না। এদিকে অনামিকা, তার তো মেয়েটার উপর এমনি একটা মায়া ছিল, একটা মানে আমরা যখন আমাদের রিলেটিভের মধ্যে বা আমাদের কাছাকাছি কারোর আত্মীয় স্বজনের মধ্যে যদি একটা ছোট্ট বাচ্চা হয়, তখন আমরা খুব আদর করি তাকে। হয় না, একটা বাচ্চা মেয়ের ওপর মানে পাশাপাশিও যদি একটা বাচ্চা হয় তার উপর একটা আলাদা স্নেহ, আলাদা একটা মায়া পড়ে যায়। তা এই মেয়েটার ওপরও অনামিকার প্রচণ্ড মায়া পড়ে গেছিল। সে কী করতো, মাঝে মধ্যেই যখনই সময় পেত চলে যেত মাসির বাড়িতে, গিয়ে মেয়েটাকে আদর করতো, মেয়েটার জন্য কিছু কিনে নিয়ে যেত, কখনো কখনো তার জন্য ক্যাডবেরি বা জামা কাপড় যা পেতো হাতের কাছে টুকটাক পয়সা জমিয়ে সে কিনে টিনে নিয়ে যেত। এরমভাবে বেশ চলছিল। চলতে চলতে অনেকটা দিন গড়িয়ে যায়। হঠাৎ একদিন ওই মেয়ের মানে ওই দিদা আর কি, বাচ্চা মেয়েটির দিদা স্বপ্নে দেখে যে তার মেয়ে তাকে এসে বলছে, মা আমি না প্রচণ্ডভাবে তোমাদের কাছে আসতে চাই, তোমরা কোনো ব্যবস্থা করো না যাতে আমি তোমাদের কাছে আসতে পারি। এই স্বপ্নটা দেখে না ভদ্রমহিলা ধড়পড় করে ওঠে। কি করবে মাথা কাজ করছে না। এমন একটা ঘটনায় যখন তার মানে স্বপ্নে তিনি যখন দেখেন, তখন তিনি নিজেই ভীষণভাবে ভয়ও পেয়ে যায় আর হাউ হাউ করে কেঁদে ফেলেন। আর এই সব ঘটনা অনামিকার মাকেও তিনি বলেন যে এরম একটা জানিস বোন, আমি রাত্রিবেলা মনা হচ্ছে আর কি মেয়েটির নাম, মনাকে আমি দেখেছি রাত্রিবেলায় আমাকে স্বপ্নে এরম দেখা দিয়েছে, কি করব বলতো, বলে এরকম কান্নাকাটি করে। তা সবাই বলে কি আর করবে, এটা স্বপ্নই ছিল, দুঃস্বপ্ন হিসাবে ব্যাপারটা ভুলে যাও। তা সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ কিছুদিন পর একদিন আমার ওই বন্ধু অনামিকা, ও বসেছিল বারান্দাতে, আর একটু দূরেই সামনে আর কি ওর মা বসেছিল। বসে থাকতে কোনো একটা কাজ করছিল যতদূর সম্ভব। অনামিকাও কিছু একটা করছিল, ওর মাও কিছু একটা করছিল বারান্দায় বসে। তা অনামিকা নিজের মনে কি যেন একটা বক 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 মানে হয় না নিজের মনে মনে কথা বলা, তা অনামিকা না নিজের মনে মনে বিড়বিড় করে কিছু একটা বলতে শুরু করে। অনামিকার মা প্রথমে একবার দেখে ভাবে হয়তো এমনি কিছু করছে, ও আর অতটা ওনার মা আর কি মানে অনামিকার মার কাকিমা আর কি ওকে দেখে আর কিছু প্রথমে বলেনি। সেকেন্ড টাইম আবার যখন কিছুক্ষণ পর দেখে, তখনও দেখছে ও মুখে বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে। কাকিমার একটু সন্দেহ হয়, কাকিমার কি পাগল টাগল হয়ে গেছে নাকি এই গরমের মধ্যে, মানে বারান্দায় তো আর ফ্যান নেই, তা বারান্দায় বসে ওইরকম করে যাচ্ছে। তা তখন কাকিমাকে বলে, এই তুই কী করছিস, যা তো ঘরে যা, এই গরমের মধ্যে এখানে বসে আছিস। তা ও তখন কোনো শব্দ করে না, মানে কিছুই বলে না, ও নিজের মতন সেই বিড়বিড় করতে শুরু করে। এবার কাকিমা আরও একবার বলে যে, এই কি করছিসটা কি, যা ঘরে যা, এই দুপুরবেলা বসে আছিস, এই গরমের মধ্যে একটু কারেন্ট আর মানে বাইরে আর কি ফ্যান নেই, তা তুই গরমের মধ্যে বসে আছিস কেন, আমি নয় কাজ করছি, তা তোর তো এখানে বসার কোনো কারণ দেখি না, ঘরে গিয়ে বস। কোনো উত্তর দেয় না অনামিকা। এরপর ওর মা চিৎকার করে বলে, তোকে সেই থেকে বলছি না ঘরে যেতে, তুই ঘরে যাবি। যখন এমনভাবে বলে, হঠাৎ করে অনামিকা রুদ্রশ্বাসে চিৎকার করে ওঠে। মানে তার যে চিৎকার, সেই চিৎকার শুনে কাকিমা নিজেই ভয় পেয়ে যায় যে
মানে চোখ মুখ পুরো চেঞ্জ, অদ্ভুত একটা রাগ চোখের মধ্যে, আর গলার ভয়েস তো পুরো চেঞ্জই হয়ে গেছে। সে চিৎকার করে ওঠে। কাকিমা দেখেই ভয়ে দৌড়ে বারান্দা থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে অনেকক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। একটা সময় পর তিনি মাঝে মধ্যে উঁকি মেরে দেখছেন যে অনামিকা কি করছে। দেখে ও কিন্তু চুপচাপ সেই মাথা গুজে বসে বিড়বিড় বিড়বিড় করে যাচ্ছে। তারপর কিছুক্ষণ পর কাকিমা পাশের বাড়ি আরেকজনকে গিয়ে বলে, দেখবে আসো তো ওর কি হয়েছে, ও না কিরম একটা করছে। তা পাশের বাড়ি যিনি ছিলেন তিনি যখন আসেন দেখতে, এসে দেখেন অনামিকা কিন্তু তখন সেন্সলেস হয়ে পড়ে আছে। ওকে নিয়ে গিয়ে সাথে সাথে চোখে মুখে জল দেওয়া হয়, দিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ভালো করে হাওয়া টাওয়া দেওয়া হয়, মুখ টুক পরিষ্কার টরিষ্কার করিয়ে ওকে শোয়ানো হয়। এরপরে সেই দিনের মতো তো অনামিকা সুস্থ হয়ে যায়, কিন্তু এই ঘটনাটাই আবার ঘটতে থাকে ঠিক কয়েকদিন পরে। পাশাপাশি যাদের বাড়ি ছিল তারা বলে প্রায় সময় এমন চিৎকার করতো যে ওর চিৎকার পুরো পাশের যারা বাড়িতে ছিল তারা সবাই শুনতে পেত, আর তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়তো ওর ওই গলার ভয়েস শুনে আর কি। একটা অদ্ভুত ভয়েসে সে কথা বলতো, ওটা সম্পূর্ণ অনামিকার গলাই নয়, সম্পূর্ণ গলার ভয়েসই চেঞ্জ হয়ে যেত, এমন একটা ব্যাপার হতো তখন। আর সেই চিৎকার এত জোর যে চারপাশের আর যে সমস্ত বাড়ি ছিল তারা সবাই শুনতে পেত ওর কথা। যত দিন যেতে থাকে অনামিকার এই অবস্থা আরো খারাপ হতে শুরু করে। আগে কি হতো, আগে হয়তো দেখা যেত সপ্তাহে একবার বা দুবার হচ্ছে, এখন দেখা যায় ঘন ঘন, একদিন ছাড়া একদিন, কখনো প্রায় দিনই এইরকমভাবে অনামিকা চিৎকার করতে থাকে, আর পুরো গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়, চোখ মুখ পুরো অন্যরকম হয়ে যায়, তাকে সামলে রাখা যায় না। পাশাপাশি যারা বাড়ি ছিল, যে সমস্ত আর কাকিমা টাকিমা যারা ছিলেন, তারা তখন বলেন যে অনামিকাকে তোমরা আগে কোনো নয় ডাক্তার, না হলে কাউকে না কাউকে একটা দেখাও। স্বাভাবিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার তো কিছুই বলতে পারেন না, ডাক্তার বলেন ও কিছু হয়নি, ও সম্পূর্ণভাবে সুস্থ আছে। এই ঘটনাটা অনামিকার মায়ের কিছুতেই সন্তুষ্ট হয় না, এই ব্যাপারটা ডাক্তারের এই ঘটনাটা শুনে, কথাগুলো শুনে। তো তখন পাশের বাড়ির এক কাকিমা তখন বলেন যে দেখো, ডাক্তার ভর্তি করে কোনো লাভ হবে না, ওকে নয় কোনো তান্ত্রিক, না হলে এমন কোনো সাধকের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে নিয়ে যাও যারা এইসব নিয়ে ভূত প্রেত এইসব নিয়ে যাদের কাজ চলে, তুমি তাদের কাছে ওকে নিয়ে যাও, না হলে ওকে কিন্তু তোমরা বাঁচাতে পারবে না। তা এই কথা শোনার এই কথাটা না যিনি বলেছেন তিনিও এসে ওদের বারান্দাতেই বলেছেন, আর এই কথাটা বলার সাথে সাথে অনামিকা এত জোর চিৎকার করে উঠেছে, এখান থেকে যাবি, তোর এত বড় সাহস হলো কি করে যে তুই এসে এখানে দাঁড়িয়ে আমার বারান্দায় দাঁড়িয়ে এত বড় কথা বলছিস। এই কথাটা যে এত জোর চিৎকার করে বলেছে, আর পুরো গলার ভয়েসটা সেই চেঞ্জ হওয়া হয়েছে। যিনি বলেছেন তিনি আর এক মুহূর্তে ওখানে দাঁড়াননি, তিনি তো ওখান থেকে দৌড়ে চলে গেছেন, এরকম একটা ব্যাপার। আস্তে আস্তে অনামিকার মাও বুঝতে পারে যে না, এটা কোনো ডাক্তার বা কবিরাজের কাজ না, এটাকে ওঝা বা তান্ত্রিকের কাছে না নিয়ে গেলে তার মেয়ে আশ্বস্ত হবে না। এবার ওদের বাড়িটা কি হয়েছে, ওদের বাড়ির সামনেই না একটা জায়গা ছিল যেখানে প্রচুর ছেলেরা মিলে বসে আড্ডা ফাড্ডা দিত, সবাই পাড়ারই। ওকে ছোট থেকে ওকেও বড় হতে দেখেছে, সবাই মেলামেশাও করে। আগে এসে অনামিকা ওদের সাথে, শুধু অনামিকা না, ওখানে আরও মেয়েরা আসতো, বড় বড় কাকিমারাও থাকতেন, তারা সব একসাথে আগে আড্ডা টাড্ডা দিত। ওই মন্দির মতো আছে, সেখানে পুজো হয়, সবাই একসাথে আড্ডা দেওয়ার একটা ব্যাপার থাকতো। তা অনামিকার হঠাৎ একদিন রাত্রিবেলা ওরম চিৎকার শুরু করেছে, রাত্রি ওই 8টা সাড়ে 8টার সময় চিৎকার শুরু করেছে। তা তখন বাইরে ওইখানে অনেক ছেলেরা দাঁড়িয়েছিল, তাদের কাছে দৌড়ে যায় অনামিকার মা, গিয়ে বলে এই তোরা দৌড়ে আয় তো, ধর তো অনামিকাকে, অনামিকা কিরম একটা করছে, ওকে আমরা সামলাতে পারছি না। এই বলে যেই ওর মা দৌড়ে বাড়িতে ঢোকে, সাথে সাথে ওই পাড়ারও 5-6টা ছেলে যায়, আর ইয়ং ছেলে, তাদের সবারই ইয়ং ছেলে হলে যেটা কি হয়, সবারই বেশ স্বাস্থ্যবান, সবাই যারা ছিল ওখানে সবাই স্বাস্থ্যবান, আর সবার কি বলবো, সাহসী তো অবশ্যই, আর ইয়ং হলে যেটা হয় কেউ উইক না যে তাকে ধরতে পারবে না, এরম না। আর বিশ্বাস করুন অনামিকার চেহারায় কিছু নেই, তাকে একটা ঠেলা মারলে পড়ে যাবে, এরম অবস্থা। তা এইরম যখন অবস্থা চলছে, অনামিকার কাছে যখন সবাই যায়, গিয়ে অনামিকাকে চেপে ধরে, ওকে তো বাড়িতে রাখা যাচ্ছে না, এরম অবস্থা। ও চিৎকার করছে, রুদ্ধশ্বাসে চিৎকার করছে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যেতে চাই, আমাকে ছেড়ে দে, বিভৎস চিৎকার করছে। তা ওর দুটো হাত দুটো পা সবাই মিলে চেপে ধরে রয়েছে। হঠাৎ করে ও তখন গলা ভারী করে বলছে, তুই জানিস
আমি তোর কি অবস্থা করতে পারি বলে পুরো ডাইরেক্ট একটা ছেলে দিকে তাকিয়ে ওইরমভাবে বলে উঠেছে। আর যার দিকে তাকিয়ে বলে উঠেছে সে তখন বলছে, কি অবস্থা করতে পারিস আমার? বলার সাথে সাথে ওই যে 5-6 জন মিলে ওকে চেপে ধরে রয়েছে, বলছে এমন মানে হাত পা এরম, হাত দুটো ওপর দিকে, পা দুটো এরম পায়ের কাছে চেপে ধরে রয়েছে, তো মানে এত ওর গায়ের শক্তি, পুরো হাত পা খিঁচে এরমভাবে পুরো চলে আসছে। আর ওরা ধরে রাখতে পারছে না, বলে দেখতে পাচ্ছিস কি করতে পারি, এমন মারবো এখান থেকে ছুঁড়ে কোথায় ফেলে দেবো, তোদের কোনো ঠিক থাকবে না, তোদের খুঁজেই পাওয়া যাবে না। যেই বলেছে না, সাথে সাথে যে ছেলেটা ওর পা ধরেছিল, একটা ছেলে, সে পা ছেড়ে দিয়েছে। বাকি যারা ছিল তারা বলছে, আরে পা ছাড়ছিস কেন, ওকে ধর, নাহলে তো এক্ষুনি কোথায় চলে যাবে। বলছেন ও যা করছে আমি ধরতে পারছি, আমি পাই ধরে রাখতে পারছি না। তা এবার সবাই বুঝতে পারছে এই ব্যাপারটা, মানে যারা ধরে রয়েছে ওর হাত, তাদেরও এত জোর টানছে যে তারাও মনে হচ্ছে হাত এক্ষুনি ছেড়ে দিতে পারলে বেঁচে যায়, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না। আস্তে আস্তে অনেকক্ষণ পর ওর মাথায় হাত বোলাতে বোলাতে ওর মা কান্নাকাটি করছে, ওর বাবা কান্নাকাটি করছে, লোক জড়ো হয়ে গেছে, তারা মাথায় হাত বোলাচ্ছে, করতে 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 অনেকক্ষণ পর ও শান্ত হয়। ও যখন শান্ত হয়, এবার সবাই আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে এবার সবাই মিলে ঠিক করে যে কোথায় এখানে কোন তান্ত্রিক আছে আগে খোঁজ নেওয়া হবে, কালকেই এর কোনো একটা ব্যবস্থা করতে হবে, নাহলে এই মেয়েটা তো কোথায় চলে যাবে, একে তো খুঁজে পাওয়া যাবে না, এই যা কীর্তি করছে। আর ওই কাকিমাকে বলা হয় যে তুমি দরজা দিয়ে রাখবে, তুমি দরজা কিন্তু খুলবে না যতক্ষণ না একটা ব্যবস্থা করা হচ্ছে। এই বলে পরদিন মানে একদম ভোরবেলা ওই যে ছেলেগুলো ছিল তারা সবাই মিলে, মানে তাদের মধ্যে 3-4 জন, সবাই না, তাদের মধ্যে 3-4 জন মিলে খোঁজ করতে বেড়ায় কোথায় তান্ত্রিক আছে। খুব একটা দূরে না, জায়গাটার নাম বলা ঠিক হবে কিনা আমি জানি না, যা হোক তাও বললাম, মৈত্রীসঙ্গ মাঠ। হয়তো অনেকেই নাম শুনে থাকবেন যারা এই দিকে থাকেন, হালতুর কাছাকাছি বা কসবা চত্বরে যদি কেউ থেকে থাকেন তাহলে হয়তো জানতে পারবেন। তা মৈত্রীসঙ্গ মাঠের ওখানে একজনের খোঁজ পাওয়া যায়। সেখানে যখন যায় ওরা, গিয়ে খোঁজ করতে করতে একটা লোককে পায়। লোকটাকে দেখে প্রথমেই ওদের মনে হচ্ছিল কীরকম একটা লোক, মানে আদেও ও কি তান্ত্রিক, মানে সে একটা লাল এরকম টিকা দেয়া, লাল পুরো একটা ওই ধুতি পরা, হাতে রুদ্রাক্ষের মালা, মানে তাকে দেখে ভক্তি হবে না, সে এই রোগা টিং টিং করছে, মনে হচ্ছে যেন নেশা করে রয়েছে, একটা বিভৎস টাইপের চেহারা। তা দেখে তার মানে কত রকম তো মানুষ থাকে, এই বিপদের সময় মানুষ যে মানুষকে ঠকায় বা ভুজুং ভাজুং দেয়, এর তো আমরা সবাই জানি, মানে সৎ মানুষ যেমন আছে, অসতেরও তো কোনো ইয়ত্তা নেই, কত যে অসৎ মানুষ চারদিকে ঘুরে বেড়াচ্ছে। যা হোক, তার কাছে গিয়ে ওরা এই প্রবলেমগুলো বলে। লোকটা মোটেই সুবিধার্ত নয়। এবার লোকটা কি করে, সবার সামনে, মানে ওরা 3-4 জন যে ঘরে বসে আছে ওদের সামনে খাটের তলা থেকে একটা বাক্স টেনে বের করে। সেই বাক্সের মধ্যে ভর্তি হাড় গোড় পড়ে রয়েছে, আর তার মধ্যে থেকে একটা থাইবোন বের করে, এরকম বড় একটা থাইবোন বের করে, করে এবার বলে দাঁড়াও আমি কথা বলছি, বলে হঠাৎ করে সেটাকে কানে ফোনের মতো নেয়। মানে চিন্তা করুন কিরম অদ্ভুত মানুষ, সে ফোনের মতো নিয়ে বলে, হ্যালো মা, তোমাকে একটা কাজ করে দিতে হবে, তুমি দেখো তো, বলে যে জায়গাতে আর কি অনামিকা থাকে সেই জায়গাতে গিয়ে, মানে ওই জায়গার নাম করে বলছে, মানে পুরো নাম উল্টে দিয়েছে। অনামিকার হয়েছে ঘটনাটা, আর অনামিকার দিদির নাম মনা। বলছে দেখুন মনে হয় মনাকে কেউ ধরে নিয়ে যাচ্ছে, অনামিকা ধরে নিয়ে যাচ্ছে, একটু ব্যাপারটা দেখে নিন তো। এইদিকে যারা বসেছিল, যে 3-4 জন যারা বসেছিল, তারা হাসবে না কি বলবে, তখন তার মধ্যে একজন আর কি তাকে তখন বলছে, আপনি কার সাথে কথা বললেন? বলছে আমি মায়ের সাথে ডাইরেক্ট কথা বললাম। চিন্তা করতে পারি, মানে মানুষের চিন্তা ভাবনা কোথায়। তা ওরা তো শুনে বুঝতে পেরেছে এইসব ঘটনা। তা তখন বলছে যে 500 টাকা দাও, আর কালকেই ওকে ধরে আনার ব্যবস্থা করা হবে। তো তখন বলছে কাকে ধরে আনার ব্যবস্থা করা হবে? বলছে অনামিকাকে ধরে আনার ব্যবস্থা করা হবে। তা বলছে অনামিকাকে ধরবেন কি করে, অনামিকাকেই তো ধরে রয়েছে কেউ একজন, তা আপনি কি করে জানলেন অনামিকাকে কে ধরে রয়েছে? তা তখন বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার ফোন করেছে, মানে ওই হাতটা নিয়ে আবার কানে লাগিয়েছে, লাগিয়ে বলছে একটা ভুল হয়ে গেছে, অনামিকাকে ধরলে হবে না, অনামিকাকে যে ধরে রয়েছে তাকে ধরে নিয়ে আসতে হবে। এবার ওদের মধ্যে আরো যারা 3-4 জন ছিল তাদের মধ্যে আবার আরেকজন বলছে এবার কে ধরতে যাবে? তখন বলছে আমি একজন জিন পাঠাচ্ছি, সেই জিন গিয়ে ঠিক ধরে নিয়ে আসবে, শুধু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, এই একটা
বড়ি দিচ্ছি, এই বড়িটা ওকে খাইয়ে দিতে হবে বলে এরকম একটা কাগজের মধ্যে কি সব গুঁড়ো টুড়ো মিশিয়ে দিয়েছে। তা ওরা তখন বলেছে, দেখো 500 টাকা আমরা এখন দিতে পারবো না, তুমি এই যে কাজ করেছো তার জন্য আমরাও দেখো ইয়ং ছেলে, আমরা তো টাকা পয়সা তো নিয়ে আসিনি, আমি জানি যে ওখানে গেলে তো আর তুমি কাজ করবে। তা বলছে না, আমি এই যে এটা দিচ্ছি। বলছে এটা দিচ্ছ তো কী হয়েছে, এত টাকা আমরা নিয়ে আসিনি বলে 50 টাকা হাতে দিয়েছে, দিয়ে বলছে আমরা আসছি। বলছে আমি কালকে যাব, তুমি রাত্রিবেলা কিন্তু এটা খাইয়ে দেবে, আর ওর মাকেই খাওয়াতে বলবে। ওরা ওখান থেকে বেরিয়েছে, বেরিয়ে ওটা ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে কিসের ছাই না ছাই, হয়তো দেখা যাবে কোনো ওই শ্মশান থেকে ছাইটাই এনে রেখে দিয়েছে, বলা যায় না। এইসব পাবলিক একদম জাতা, এর কথা মানে শোনাই উচিত না বলে ওসব ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। এদিকে যত দিন যাচ্ছে, মানে এরপরে আরও 2 দিন কেটে গেছে, অনামিকার অবস্থা কিন্তু আরও খারাপ হতে থাকছে। মানে চারদিকে চোখ মুখ পুরো কালো হয়ে গেছে। আস্তে আস্তে গলার ভয়েস যেটা রয়েছে না, সেই ভয়েসটা মানে আগে যেমন মাঝে মধ্যে ওরকম ভয়েসে কথা বলতো, এখন কি হচ্ছে প্রায় সময় ওই রকম ভয়েসেই সে কথা বলতে থাকছে। এবার সেই সময় একটা সন্ধান পাওয়া গেছে যে কোন একটা জায়গায়, আমি এই মুহূর্তে নামটা বলতে পারছি না, তা সেখানে ওকে নিয়ে যাওয়া হবে। ওকে তো গাড়িতে তোলা হয়েছে। গাড়ির যে ড্রাইভার কাকু যিনি সামনে বসে রয়েছেন, তিনি পাকা ড্রাইভার, মানে অনেক দিন ধরে তিনি গাড়ি চালাচ্ছেন। তিনি যখন গাড়ি নিয়ে যাচ্ছেন, কিছুতেই সেই জায়গাতে পৌঁছাতে পারছেন না। মানে যখন সে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর পিছন থেকে ও মাঝে মধ্যে বলছে, এই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস রে। ওর সাথে কিন্তু আরও 5-6 জন বসে রয়েছে পিছনে। তা মানে ওটা টাটা সুমো ছিল, পিছনের দিকে আরও 3-4 জন, মানে 4 জন মতো রয়েছে, ওকে ধরে রয়েছে, ওর পাশাপাশি রয়েছে, মানে চেপে চুপে আরও 2-3 জন তো ওর সাথে বসে রয়েছে। আর সামনের দিকে বসে রয়েছে ওর কি ড্রাইভার কাকু। এবার সে এমন করছে, মানে ড্রাইভার কাকু রাস্তায় যখন লেফট বলছে রাইটে চলে যাচ্ছে, রাইট বলছে লেফটে চলে আসছে, মানে গাড়ি কিছুতেই সে সামলাতে পারছে না। আর রাস্তা দিয়ে, আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছে ওই বানতলা চৌবাগার ওই দিক থেকে কোনো একটা রাস্তা ধরে ওখান থেকে যাচ্ছে, সে যত ওরম বলছে ওর মানে কিছুতেই সে ঠিকঠাক গাড়ি চালাতে পারছে না, তার ভয়ে হাত কাঁপছে। এবার তাকে তখন পিছনে দিয়ে চিৎকার করে একটি ছেলে বলছে, এই তুমি এরম ভাবে কেন গাড়ি চালাচ্ছ কাকু। তা তখন বলছে, আরে বুঝবি কি করে, আমি মানে এটা তো আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স, যে আমি পিছনে যে বসে আছে সে হয়তো আমাকে কি করতে পারে আমি জানি না, আমি নিজের হাতে যেন মনে হচ্ছে গাড়িটাও চালাচ্ছি না। মানে আমার এমন অবস্থা হচ্ছে, আমি বুঝতে পারছি আমার মাথা কাজ করছে না, আমি কখন কোন দিকে গাড়ির টার্ন নিয়ে ফেলছি। তা যত এরম বাদিক ডান দিক বাদিক ডান দিক করছে, তত তো লেটও হচ্ছে জিনিসটা। আলটিমেট সেদিনকে যাওয়াই হলো না। সেই মানে অনেক কষ্টে যখন গেল তার বাড়িতে, সে তো চলে গেছে সেখান থেকে, সেখানে সে থাকে না, ওর এক শ্মশানে থাকে, রাত্রিবেলা সেখান থেকে চলে গেছে, ওইখানে যাওয়াও যাবে না। লাস্টে ওই অবস্থায় একদম বাড়ি নিয়ে আসালো। যেদিনকে বাড়ি আনা হয়েছে, তার চিৎকার কাকে বলে, মানে তোদের এত বড় সাহস হলো কি করে যে আমাকে নিয়ে যাচ্ছিলিস, তোরা কি ভেবেছিস আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারবি। আমি তো এখান থেকে কোনো মতে যাব না, আর আমি এখানেই রয়ে যাব, আমার মেয়েকে আমি এখানেই নিয়ে আসবো, এখানেই আমি মানুষ করব। সে তো বলে এরম চিৎকার শুরু করেছে, মানে সেদিনকে ওকে ধরে রাখার মতো না। পরে খোঁজ নিয়ে আরও একজনের খবর পাওয়া গেল, তার কাছে লাস্টে চেপে ধরে টরে তাকে নিয়ে যাওয়া হলো। না, তাকে নিয়ে যাওয়া হয়নি, যতদূর সম্ভব তাকে নিয়ে আসা হয়েছিল। তা তখন তিনি যখন এলেন, মানে তিনি আসেন না কারোর বাড়িতে, যার থ্রুতে তিনি এসেছেন তার খুব চেনা জানা, তা তিনি এসেছেন, এসে তিনি দেখেন, দেখে বলেন, আজকের আমি কিচ্ছু করতে পারবো না, সন্ধেও হয়ে গেছে, এটা আমার হাতে কিচ্ছু করার নেই, যা হবে কালকে, কালকে তোমরা ওকে একদম ভোর ভোর নিয়ে আসো। আর মানে একদম ভোরবেলা তোমরা ওকে নিয়ে আসবে, খুব একটা বেশি দূরেও না জায়গাটা, মানে ভোরবেলা ওকে নিয়ে আসবে, তারপর আমি যা করার করবো। তা উনি মুসলিম একজন আর কি, তা ভোরবেলা ওই মসজিদে আর কি ওনাকে, মানে ওই মসজিদে থাকেন, তা ওখানে নিয়ে যাওয়া হয় ওকে ধরে। তা যখন ধরে নিয়ে যাওয়া হয় তখন তো সে রীতিমতো চিৎকার করছে, আমাকে ছেড়ে দিয়ে, তোদের সাহস কী হলো। সে তো মনে হচ্ছে মানে গাড়ির কী বলবো দরজা ভেঙে বেরিয়ে যাবে, সে এমন ছিটকাচ্ছে। সে তা শেষ অবধি তাকে ওই মসজিদে তো নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ ধরে ওরা ঝাড়ফুঁক করেন ওখানে মসজিদে গিয়ে, করার পরে আস্তে আস্তে ওখানে যিনি আর কি ওই ঝাড়ফুঁক করেছিলেন, ওই যে তান্ত্রিক বলবো কি কি ওটা আমি ঠিক বলতে পারবো, মানে যিনি মসজিদে আর কি ছিলেন, উনি বলেন যে ওকে ধরেছে ওর ওই মাস্তুতো দিদি, ওটাকে না পজেস বলে। মানে আপনাদের জানার সুবিধার জন্য বললাম, যখন একটা আত্মা আর কারোর শরীরে ভর করে, প্রথম প্রথম তো পুরোপুরি শরীরটাকে কবজা করতে পারে না, তার জন্য সময় লাগে। যত সময় যায় তত আস্তে আস্তে আত্মাটা তার শরীরটাকে পুরো ক্যাপচার করে নেয়, তাই এটাকে পজেস বলে। তা আস্তে আস্তে ও শরীরটাকে কিন্তু ও পুরোপুরি পজেস করে নিচ্ছিল, এরকম একটা ব্যাপার হতে চলেছিল। আর কদিন পর হয়তো
মানে ওই অনামিকা আর থাকতোই না, পুরোটাই হয়তো ওই মনাই হয়ে যেত। তা ওই যিনি আর কি ছিলেন তিনি বলেন যে আপনাদের খুব কপাল ভালো যে বেঁচে গেছেন। তা দোষটা ওই বাচ্চা মেয়েটার জন্যই আর কি ও বারবার আসতে চেয়েছিল। যতই যাই হোক মা তো সেই মায়া মমতা ছেড়ে বা এই নতুন একটা সংসার স্বামীকে ছেড়ে তার তো মনটা ওখানেই পড়ে রয়েছে না, সে কিছুতে যেতে চায়নি। তা লাস্টে যখন চলে যায় তো তখন বলেছিল যে তোমরা আমার মেয়েটাকে তুই নিয়ে আয়। মানে ও যাওয়ার সময় আর কি বলেছিল যে ওর আর কি মাসিকে বা ওর ওই বোনকে আর কি বলেছিল যে আমি চাই ও আমার মেয়েটাকে তো খুব ভালোবাসতো, মেয়েটাকে এনে ও মানুষ করুক। আমি জানি এর আগে তুই আমার বাড়িতে গেছিস, গিয়ে মানে ওর মাসিকে আর কি বলছে, মানে অনামিকার মাকে বলছে তুই গেছিলিস আমার বাড়িতে, গিয়ে আমার মার কাছে গিয়ে আমার মেয়ের জন্য জামা কাপড় সব দিয়ে এসেছিস, এসে বলে এসেছিস যে আমি তোর মেয়েকে ধরে আছি, আমি যাতে ছেড়ে দিই তার জন্য প্রে করতে। আমি চাই না তোদের থেকে আলাদা হয়ে যেতে, কিন্তু আমার মেয়েটার জন্য আমার এত কষ্ট হচ্ছে, আমি চলে যেতাম কিন্তু ওকে ছেড়ে আমি যেতে পারছি না। তোরা আমার মেয়েটাকে একটু দেখাশোনা করিস। আমি যদিও চলে যাচ্ছি আজকে, মানে এখনের মতো আমি হয়তো আর আসবো না, কিন্তু আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, কোনো কষ্ট না হয়, সেটা তোরা দেখিস। এই বলে তারপর তো সে চলে যায়। আস্তে আস্তে অনামিকাও সুস্থ হয়ে ওঠে। তা এই ঘটনাটা এতটা প্যাথেটিক আর এতটা সত্যি কষ্টের, মানে যখন আমরা শুনেছিলাম না সত্যি প্রচণ্ড খারাপ লেগেছিল যে সত্যি তো মানে সে তো একটা মা, মারা যাওয়ার পরেও এই মায়া মমতা এগুলো কি চলে যায়? সেটা তো থেকেই যায়, তাই না? তার জন্যই তো বারবার সে আসতে চায়। যদিও এটা অনামিকার পক্ষে প্রচণ্ড ক্ষতিকর একটা ব্যাপার হতো যদি তাকে পুরোপুরি যদি তাকে পজেস করে নিত। যা হোক সে আর পজেস হয়নি। অনামিকা এখন দিব্যি সুস্থ রয়েছে আর মেয়েটিও এখন অনেক বড় হয়ে গেছে। তা ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা লাইক করলে সত্যি বলতে আমারও গল্প বলতে খুব উৎসাহ পাই আমি। চাইলে কমেন্টসও করতে পারেন। আপনাদের জীবনে যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরের যদি কোনো গল্প নিয়ে আসি অবশ্যই নিয়ে আসবো গল্প, আর তার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ।